ফারুক ওয়াসিফের বক্তৃতাও যে কথা, সেই দেশের জনগণ কৃষক প্রজা পার্টির ক্রমে, মুসলিম লীগ ক্রমে, আওয়ামী লীগ ক্রমে, বিএনপি ক্রমে, এখন প্রায় বিএনপি এনসিপি পর্যন্ত এসেছে। এর একটা ধারাবাহিকতা আছে। এটা হচ্ছে প্রজাদের মধ্যে নানা রকম মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের নানা রকমের, আমি বলবো আপনারা যে পছন্দ না করেন, বিকার শব্দটা ব্যবহার করবে না, এটা এক ধরনের সৎকার যে নানা রাজনৈতিক দল উঠেছে। কিন্তু আদি সমস্যাটা যেটা আহমদ সাহেব দেখিয়েছেন, বাঙালি মুসলমানের হীনমন্যতা বোধ বলে তিনি যেটা বুঝিয়েছেন, সেটা হচ্ছে সেই এই দেশে একবার বর্ণাশ্রম প্রথা যখন চালু হয়েছিল, মানুষকে যখন ছোঁয়া যাবে এবং ছোঁয়া যাবে না এই দুভাগে ভাগ করা হলো, ছোঁয়া যাওয়াদের মধ্যে আবার 4 ভাগ করা হলো। অনেকের ধারণা এইটা বোধহয় চলে গেছে, এটা যায় নাই, এটা রয়েছে। এই যে এত দূর থেকে দেখতে পারা, আহমদ সাহেব নিজে এক জায়গায় বলেছিলেন সেই বিখ্যাত বইতে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাসে, এখন আমরা হয়তো ভুলে গেছি। উনি বলছিলেন সৎ সাহসকে অনেকে জ্যাঠামি মনে করে থাকেন, কিন্তু আমি বলি সৎ সাহস হচ্ছে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পারার ক্ষমতা। এটা উনি সামনের দিকে বলেছিলেন। এখন পিছনের দিকে দেখেন অনেক অতীত থেকে যা ধারাবাহিকভাবে এগিয়ে এসেছে সেটা দেখতে পারার ক্ষমতাও আমি বলবো সৎ সাহস। যে আমাদের এখানে প্রগতিশীলতার ছদ্মবেশে অনেকে মনে করছেন যে কি আমাদের সমস্ত গত যে সরকারকে আমরা ফ্যাসিবাদী সরকার বলে উৎখাত হতে দেখেছি, তাদের ইতিহাস দৃষ্টি ছিল একেবারে রহস্য। সমস্ত ইতিহাস তাদের শুরু হয়েছিল 1948 সন থেকে, বড় 1952 সন থেকে। এর আগের ইতিহাস আপনারা লক্ষ্য করেছেন, ব্রিটিশের বিরুদ্ধে আমাদের যে দীর্ঘ সংগ্রাম, সেটার কোনো স্বীকৃতি আমাদের ইতিহাসে ছিল না, আমাদের বাংলাদেশের ইতিহাসে ছিল না। 1947 সনে ব্রিটেন এই দেশ থেকে বিদায় নিয়েছে, ভারত পাকিস্তানের মতো আমরাও স্বাধীন হয়েছিলাম, যে বন্দোবস্তের মাধ্যমে হোক না কেন, সেইটাকে মুছে দেওয়ার ক্ষমতা তো আপনাকে কেউ দেয় নাই, আপনাকে ব্যাখ্যা দিতে হবে। আমরা কোন পরিস্থিতিতে ব্রিটিশ বিরোধী সংগ্রামে পাঞ্জাবিদের সাথে জোট বেঁধেছিলাম, এবং সেই জোটে পাঞ্জাবিরা আমাদের ভাষায় আমাদের সাথে বেইমানি করেছে, সুতরাং আমরা লড়াই করে রক্ত দিয়ে তাদের কাছ থেকে স্বাধীন হয়েছি। এটা লুকানোর মধ্যে কি তাৎপর্য আছে? আচ্ছা, দ্বিতীয়ত সেটা গেলেন ব্রিটিশ বিরোধী সংগ্রামে দেশের মানুষ যে এত রক্তদান করেছে। এখন আমরা গান গাই, মুক্তির মন্দির ও সোপান তোলে কত প্রাণ হলো বলিদান, অশ্রু জলে শুধু আপনি গান গান, কিন্তু সেটা স্বীকার করেন। 1857 সালের বিদ্রোহ নিয়ে ভারতে আমাদের গত 16 বছরের মধ্যে আলোচনা হয় নাই। 16 কেন, 2007 সনেও যখন 150 বছর পূর্তি হলো, সিপাহী বিদ্রোহের কতগুলো বামপন্থী, আহা হায় বামপন্থী, কালকে বামপন্থার দশা দেখে চোখে পানি আসে। তারা সেই 4 দফা রক্ষা করার জন্য, 4 মূলনীতি রক্ষা করার জন্য প্রাণ দিচ্ছে। তারাই 2007 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে 1857 সালে 150 বছর পালন করেছিল। কেন এইটা হবে? আমাদের রাষ্ট্র এটাকে সম্পূর্ণ ভুলে গিয়েছে। কেন? কারণ আছে। আমরা কিন্তু ব্রিটিশের কাছ থেকে স্বাধীন হয়েছি, কিন্তু আমরা সেই ব্রাহ্মণ্যবাদ থেকে স্বাধীন হইনি। এখন অনেকে মনে করতে পারেন এটা বোধহয় ইসলাম বনাম অন্য কোনো ধর্মের প্রশ্ন। মোটেও নয়। এক এক সময় আপনার মুক্তির সংগ্রাম এক এক রূপ ধারণ করে। আজকে সেই জন্য বললাম চতুর্বর্ণ প্রথা এবং বর্ণাশ্রম প্রথার সাথে বাঙালি মুসলমানের সাহসিকতা অথবা হীনমন্যতা যে যোগাযোগ আছে, সেটা আমাদের সমসাময়িক আর কোনো চিন্তাবিদের লেখায় কি আপনারা দেখেছেন? কোনো উপন্যাসিকের লেখায় গোপনে থাকলেও থাকতে পারে নাই। এই জন্য আহমদ ছফা এক এবং অবিসম্বাদিত। আমরা যখন আহমদ ছফার এই মৃত্যুবার্ষিকীতে এই বিস্তৃতি বক্তৃতা চালু করলাম, আমাদের কোনো এন্ডাওমেন্ট নাই। মানে আমরা যারা বক্তৃতা আসে তাদেরকে আমরা কোনো পয়সা দিতে পারি না, এমনকি তথাকথিত একটা স্মারকও দিতে পারি না। আমরা কোনো রকমের হল ভাড়া করে একটা বক্তৃতা আয়োজন করি। আপনারা যে শুনছেন তার কারণ আহমদ ছফার লেখার মধ্যে, আহমদ ছফার ঐতিহ্যের মধ্যে একটা শক্তি আছে। আমি যে শক্তিটা নিয়েছি, তিনি ছিলেন সাহিত্যিক পেশাগতভাবে, কিন্তু তার চিন্তার পরিধি সাহিত্যের যে সংকীর্ণ গণ্ডি সেটাকে বহুদূর ছাড়িয়ে গিয়েছে। এই যে মানুষ বলতে পারে যে আমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করব, তার মধ্য দিয়ে কিন্তু একটা দারুণ সমালোচনা আছে। এই দেশে এই যে নতুন মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে, কিভাবে গড়ে উঠলো এটা আপনি লক্ষ্য করেন। 1947 সনে যখন ইংরেজরা এই দেশ ছেড়ে যায়, এই যে অংশ নিয়ে পূর্ব বাংলা হয়েছে, এতে স্বাক্ষরের সংখ্যা ছিল শতকরা মাত্র 6 জন। নাম দস্তখত করা যাকে আমরা সাক্ষরতার সংখ্যা হিসেবে গ্রহণ করেছি, এটা শিক্ষিতের সংখ্যা নয়, শতকরা 6 জন। আর তখন সারা ভারতে কত ছিল? শতকরা 17 জন। তার মানে আমরা ভারতের মধ্যেও অবহেলিত অঞ্চল ছিলাম। এবং ইংরেজ একজন লেফটেন্যান্ট গভর্নর যিনি ছিলেন 1947 সনে, তিনি বলছেন এইটা কি দেশ করেছো তোমরা? এটার নাম দিয়েছে রুরাল স্লাম।
এটা গ্রাম্য বস্তি, এখানে একটা কারখানা নাই, হরদেও গ্লাস ফ্যাক্টরি ছাড়া অথবা কুষ্টিয়ার চীনের কথার কোনো কলই ছিল না এখানে, একটাও পাটকল ছিল না। অথচ পাকিস্তানের সারা পৃথিবীর পাটের শতকরা 75 পূর্ব বাংলা উৎপাদিত হতো। যাক, আমি কথাগুলো বলছি আমার রাষ্ট্র বাসনা বুঝতে মনে হচ্ছে আসলে মানুষের বাসনা। মানুষই তো রাষ্ট্রের নির্মাতা, কিন্তু বিপদ হলো এখানে যে রাষ্ট্রই মানুষকে নির্মাণ করে। এই জিনিসটাকে আমরা দর্শনের ভাষায় দ্বন্দ্ব বলি, যে মানুষ রাষ্ট্র গঠন করে আবার রাষ্ট্র মানুষ গঠন করে। আপনি বস্তুকে প্রভাবিত করেন, আবার বস্তু আপনাকে প্রভাবিত করে। এই উভয়ের ফলে একটা নতুন কিছু দাঁড়ায়। তাহলে দেখেন তো আমরা কত রাষ্ট্র দেখেছি। রাষ্ট্র জিনিসটা কিন্তু স্থির নয়। হেগেলের যে কথা, এটা ভাববাদিকতা। কোচি যেটার উদাহরণ দিয়েছেন, হেগেলের মানুষের সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম শিল্প হচ্ছে তার রাষ্ট্র। এটা হেগেলের ভাববাদী কথা। এই জন্য বলছি যে এই রাষ্ট্র অভিসম্বাদী, অ্যাবসলিউট কিছু নয়। জিনিসটা বোঝা যাবে রাষ্ট্র রিয়াল নয়। রাষ্ট্রকে বলা হয়, যদি সাইকোঅ্যানালিসিসের ভাষায় বলি, সিম্বলিক। উদাহরণ দিয়ে বলি, এখানে কত রাষ্ট্র ছিল, মানুষ আছে, সমাজবদ্ধ হয়েছে। আমরা এখন বাংলাদেশে আছি, পাকিস্তান আমলে আমরা অর্ধেক বছর ছিলাম পূর্ব পাকিস্তান, তার আগে ছিলাম পূর্ববঙ্গ। 1995 সালে পূর্ববঙ্গ প্রদেশের মৌসুমী হচ্ছে। যারা ভুলে গেছেন তারা দেখবেন ইস্ট বেঙ্গল স্টেট একুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950-এর জমিদের উচ্ছেদ আইনের নাম কি? পূর্ববঙ্গ জমিদের উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইন। আমি সেই অনুবাদ দেখলে আমার চোখে জল আসে। এখন আমরা অনুবাদ করাও ভুলে গিয়েছি। স্টেট একুইজিশনের নাম দিয়েছে জমিদারি উচ্ছেদ। অনুবাদ কিন্তু অক্ষরে অক্ষরে হয় না, ভাবে ভাবে হয়। তাহলে জমিদারি উচ্ছেদ করেছি আমরা। তার আগে কি ছিল? এটা পূর্ববঙ্গ একটা প্রদেশ ছিল, 1905 সনে হয়েছিল। এটা 6 বছর টিকে ছিল, তারপরে এটা আবার বঙ্গপ্রদেশের মধ্যে ঢুকেছিল। কিন্তু একটা যে রাষ্ট্র গঠনের সম্ভাবনা পূর্ববঙ্গে দেখা দিয়েছিল, সেটা কি খুব গুরুত্বপূর্ণ ঘটনা। 1905 সনে ইংরেজরা যখন তাদের প্রশাসনিক প্রয়োজনে অথবা তাদের কূটবুদ্ধির কারণে, ডিভাইড এন্ড রুল পলিসির কারণে ঢাকাকে রাজধানী করে একটা নতুন প্রদেশ করলো, যার নাম দিয়েছিল পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ। এবং তার বিরুদ্ধে, এটার নাম ছিল বঙ্গভঙ্গ, তার বিরুদ্ধে আন্দোলন করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই বিখ্যাত গান লিখেছিলেন, যেটা এখন বাংলাদেশের ঘটনাচক্রে জাতীয় সঙ্গীত হয়েছে। জাতীয় সঙ্গীত হিসেবে খুবই মধুর, কিন্তু এর ঐতিহাসিক জন্মটা হলো ঠিক বাংলাদেশ এবং যে উদ্দেশ্য হয়েছে তার বিপরীত। ঘটনাটা কিন্তু খুব মজার। রবীন্দ্রনাথ চেয়েছিলেন এটা যেন প্রদেশ না হয়, যেন দুই বাংলা মিলে একটা বাংলা থাকে। এই জন্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি মাঝে মাঝে মনে করি দন্ত শব্দের তালব্য আকারে শুনলে কোনো পার্থক্য হয় না। বাংলা ভাষার দন্ত স্বর তালব্য উচ্চারণে কোনো পার্থক্য নাই, সংস্কৃতে ছিল। আপনারা মনে করতেন আপনি বাংলা জানেন না তাই বলে আপনারা বলেন আমার সোনার বাংলা, মানে যে বাংলার কথা আমি শুনেছি, এটা আমার দেখার বাংলা নয়। বাংলা তো একটা মিথ। সোনার বাংলা ছিল, কিন্তু কই সোনার বাংলা? বেশিরভাগ লোক তো গরিব। এখনো সরকারি হিসেবে 20 জন লোক হত দরিদ্র। যদি আমি বেসরকারি হিসেবে ধরি, এখনো 80 জন লোকই দরিদ্র, যার জীবনযাত্রার মান সচ্ছল নয়। তাহলে এই দেশটা স্বাধীন হয় বারবার, অথচ মানুষের সচ্ছলতা ফেরে না। এটা কেমন জিনিস? আমরা কল্পনায় মুঘল আমলে কি আমরা বেহেশতে ছিলাম? না, জনগণের জীবনের মান, যতক্ষণ মানুষ জুতোও পড়তে পারতো না, এক বস্ত্রে থাকতো। যে তাহলে আমরা বার্নিয়ারের ভ্রমণ বৃত্তান্ত যেগুলি পাঠ করি, সেগুলি যে ঐশ্বর্যের বিবরণ পাই, ওটা তো রাজ দরবার কেন্দ্রিক, শহর কেন্দ্রিক। তারপরে মানুষ অসুখী ছিল আমি বলছি না, কিন্তু মানুষের জাগতিক ধন দারিদ্র এইরকমই ছিল। তাহলে রাষ্ট্র গঠনটা কি জন্য? আমরা মুঘল রাষ্ট্রের প্রজা ছিলাম। তার আগে দেখি আমরা 225 বছর স্বাধীন ছিলাম। মানে কি? বাংলার শাসকেরা, হাফসি সুলতানরাও বাংলার সুলতান ছিল, তারা কিন্তু স্বাধীন সুলতান ছিলেন। এর আগে কি ছিল? আমি লম্বা কথা বলছি না। একসময় বাংলাদেশের রাজধানী ছিল পাটনায়। গৌতম বুদ্ধ যখন জন্মান, তখন বাংলাদেশের নিচের ভাটি অঞ্চল, এগুলি পানির নিচে ছিল। তখন বাংলা বলতে ছিল এই বগুড়া পর্যন্ত, রাজশাহী, বগুড়া, দিনাজপুর হইয়া পাটনা একটা কেন্দ্র ছিল। ওটা ছিল বরেন্দ্র এবং পুন্ড্র মিলে যে বাংলা। তার রাজধানী ছিল প্রথমে পাটলিপুত্র, যেটা পাটনা হয়েছে। গৌতম বুদ্ধ তার থেকে 40-20 মাইল দূরে একটা জায়গায় রাজগৃহ বা রাজগিরে লেখাপড়া করতেন। উনি যে কাশিতে গিয়া, তার যে গয়ার কাছে গিয়া, বুদ্ধ গয়াতে গিয়া তিনি সাধনা করলেন, এটা ছিল বৃহত্তর বাংলাদেশেরই অংশ। ইনফ্যাক্ট ভারতের কেন্দ্র ছিল এই মগধ। এই মগধ অনেকে খেয়াল করে না, গৌতম বুদ্ধের অনুসারীদের মগ বলে কিন্তু ওই জন্যই। গৌতম বুদ্ধ হচ্ছে মগধের রাজা, মানে যুবরাজ, তাই আমরা মগ বলি। যেমন যীশু খ্রিস্ট হচ্ছে নাজারেতের শিশু, এই জন্য খ্রিস্টানদের নাসারা বলে। এবং এই জন্য মুহাম্মদের অনুসারীদেরকে মক্কিও বলা যেতে পারে।
ওই দিক থেকে বললে ইহুদিদের যে অর্থে ইহুদি বলি আমরা, খ্রিস্টানদের সেই অর্থে বলেন, তাদের বলে নাসারা, যীশু খ্রিস্টের জন্মস্থান থেকে। তার যে গৌতম বুদ্ধ ছিলেন সেই অর্থে বৃহত্তর মগধের লোক। এটা বাংলা, এমনকি ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি যখন আসেন তখন বাংলাদেশের রাষ্ট্র ছিল মগধ কেন্দ্রিক। তার মাত্র সরেছে রাজমহলে, কিছুদিন পরে গৌড়ে, গৌড় থেকে হয়েছে পান্ডুয়ায়। এই দুটো 20 মাইলের মধ্যে, চাঁপাইনবাবগঞ্জের একটু ওই পারে। বহুদিন পরে মুঘল আমলে ঢাকায় রাজধানী আসে। ঢাকায় 1 বছর থাকার পর এটা মুর্শিদ কুলি খান সময় 18 শতাব্দীতে এটা আবার মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ইংরেজ আসে থেকে কলকাতায় নেই। 1905 সনে এটা আসা আবার ঢাকায় ফেরে। ঢাকায় ফেরে কিভাবে? কলকাতা বাদ দিয়ে আসাম সহ। আমি যে এখানে রাষ্ট্র গঠনের ইতিহাস হচ্ছে বাংলার পাললিক ভূমির মতো বদলেছে। প্রায় গড়ে 200 বছর করে রাষ্ট্র বদলেছে। ভারতে 5টি সাম্রাজ্য ছিল, তার মধ্যে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল, মৌর্যদের কেন্দ্র ছিল এই পাটনা, বাংলায়। সম্রাট অশোকের রাজধানী দিল্লিতেও ছিল না, রাজপুতনা ছিল না, এটা বাংলাদেশেই ছিল। আমি বোঝাচ্ছি পূর্ব ভারতের এই অংশে বাংলা ছিল তখন বর্ধমান ভূমি। এখন আমরা বাংলার মাটিকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে মরিবান ডেল্টা, একটা হলো অ্যাক্টিভ ডেল্টা। ওই যে পুরনো ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি নিচের দিকে আসেন নাই, তা ইনি এখন পড়ে আছেন পশ্চিম দিনাজপুরের দেবকোট নামক শহরে সাহিত্য। ইতিহাসের এই পট পরিবর্তনগুলি মনে রাখলে মনে করছি আহমদ সাহেবের যে ঐতিহাসিক দৃষ্টি ছিল, আমি সেটা মনে করিয়ে দেওয়ার জন্য বললাম যে বাংলাদেশে বহু রাষ্ট্র গড়া হয়েছে, বহু রাষ্ট্র ভেঙেছে, বিদেশিরা এসে দেশে মিশে গেছে, বিদেশি ধর্ম এসেছে, এই দেশের ধর্ম বিদেশে গেছে। গৌতম বুদ্ধ তো এই দেশেরই সন্তান, এই ধর্ম তো সারা এশিয়াতে বিস্তৃতি লাভ করেছে, অথচ আমরা তা নিয়ে গৌরব করতে পারি না। যদি আপনি প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হন, আমরা যে গৌতম বুদ্ধের জন্ম ওই নেপালের একটি গ্রাম এটা বলার দরকার নেই, কিন্তু বিরাট অঞ্চলে জন্মেছিলেন। এই জন্য আমি মগধের জাতক হিসাবে তার অনুসারীদের মগ বলা হয়। অনেকে মনে গেলে মগ বলা হয় কেন, এই যে আমরা গালি দেই মগের মূল্য, ওইটা ওখান থেকে এসেছে। তো এনিওয়ে, চট্টগ্রামের ভাষা আপনারা লক্ষ্য করবেন, অনেকে খেয়াল করেন চট্টগ্রামের ভাষার বৈশিষ্ট্য এর মধ্যে আছে। মগধের ধ বাদ দিয়ে আপনি মগ বলেন। চট্টগ্রামের লোকেরা গমাসন ইউয়া বলে যখন, এর সিম্পল ভাষাটা হচ্ছে আপনি কি গমনরত আছেন। গমনরত মানে আপনি কি চালু আছেন, আপনাকে চলছে, কেমন চলছে বলেন না বাংলায়। ফ্রেঞ্চরা বলে কি সাবা, কোমো সাবা, হাউ ইজ ইট গোয়িং। তো চট্টগ্রামরা গমনরত আছেন কে গমাসনই বলে, আপনি কি গম আছেন। এই মগধের একই। আমি যে বাংলাদেশের রাষ্ট্র গঠন সম্পর্কে আমি যে বলছি, বাংলাদেশের সীমানা বদলেছে ঐতিহাসিকভাবে, যুগে যুগে রাষ্ট্রের কর্ণধাররা বদলেছেন, কিন্তু নদী থাকে, নদীর পানি বদলায়, প্রতিবারই নতুন জনতা আসে। এখন আমরা ইতিহাসে যে জায়গায় এসেছি, আমি এখন এই বলি, আজকে আহমদ সাহেব যদি বেঁচে থাকতেন তিনি কি বলতেন। 1971 সনের মুক্তিযুদ্ধের সময় আহমদ সাহেব পায়ে হেঁটে নিজেই ত্রিপুরা হয়ে কলকাতা গিয়েছিলেন। সেখানে তিনি মুক্তিবাহিনীর ক্যাম্পে গিয়ে হাজির হয়েছিলেন, তার যেন মুক্তিযোদ্ধা হিসেবে নাম লেখাবেন। সাহিত্যিকদের মধ্যে তার এই চারটার বৈশিষ্ট্য। তখন তার বয়স 28 বছর। তাকে যুদ্ধে নাম লেখাতে দেওয়া হয়নি। মানে যুদ্ধকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, কতগুলি নৈতিক প্রশ্ন আমাদের এখন তুলতে হবে। মুক্তি বাহিনী যেটা গঠিত হয়েছিলেন, জেনারেল উসমানী যারা অধিনায়ক ছিলেন, তার বাইরে একটা বাহিনী গঠন করা হয়েছিল। এটা নিয়ে আমাদের মধ্যে অনেক ধোঁয়াশা আছে, যেটাকে বলা হতো BLF, বেঙ্গল লিবারেশন ফোর্স। এটার কমান্ড ছিল কোথায়? ভারতীয় গোয়েন্দা বাহিনীর হাতে। এটাকে বাংলায় সহজ করে নাম দেওয়া হয়েছিল মুজিব বাহিনী। এটার কাজ ছিল কি, প্রবাসী গঠিত বাংলাদেশ সরকার, যেটাকে অস্থায়ী বাংলাদেশ সরকার বলা যায়, আমরা তো প্রবাসী বলবো না, অস্থায়ী বাংলাদেশ সরকারের বিরোধিতা করা। এবং যুদ্ধ শেষ হলে তারা মনে করেছেন এই যুদ্ধের প্রতি দীর্ঘস্থায়ী হলে এখানে কমিউনিস্ট লোকজনের আধিপত্য বাড়বে এবং সেটাকে রোধ করতে হবে। এই সমস্ত ট্রেনিং এগুলি উচ্চ পর্যায় থেকে এসেছে ভারতের গোয়েন্দা বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান জেনারেল উবানের নেতৃত্বে গঠিত হয়। এই সমস্ত বিষয়ে আমাদের দেশে এক ধরনের ধোঁয়াশা রোমান্টিকতা আছে। আহমদ সাহেবের মধ্যে কোনো রোমান্টিকতা ছিল না। মূল কাহিনীটা ছিল বাংলাদেশের স্বাধীনতার উপরে ক্রমশ ভারতীয় নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য এই বাহিনী তারা করেছিলেন। কিন্তু তারা করলে তাদের উদ্দেশ্য সফল হবে এই কথা আমি বলছি না, এই জিনিসটা মনে রাখা দরকার। তা আহমদ সাহেবকে নাম লিখতে দেওয়া হয় না, কারণ তখন আওয়ামী লীগের এমপিদের কাছ থেকে সার্টিফিকেট না নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হতো না। যারা ঢুকেছে তাদেরকে ভুয়া সার্টিফিকেট নিয়ে ঢুকতে হয়েছে। মানে আমি চিনি ছেলেটা বামপন্থী নয়, আহমদ সাহেব ঢুকতে পারেন না। তিনি কি করেছেন তখন? স্বাভাবিকভাবে লেখক হিসেবে তিনি কলকাতায় গিয়ে সাংবাদিকতা শুরু করেছেন। কমরেড মুজাফফর আমাদের আশ্রয় পেয়েছেন। তিনি 28শে জুলাই, যেদিন তিনি মারা গেছেন 30 বছর পরে, 1971-এর 28শে জুলাই তার বইটা বেরিয়েছিল,
নাম জাগ্রত বাংলাদেশ। এইটাই আমি তার মুখে শুনেছি। এটা তো মুক্তধারার চিত্তরঞ্জন সাহা এটা প্রকাশ করেছিলেন।